নর্মাল এক্সপ্রেশনে এটা একদম পিওর জিওমেট্রিক্যাল একটা বিল্ডিং, যেটা এক্সপ্রেস করছে একটা কিউবিক একটা ফর্মকে, লুকস লাইক ফ্লোটিং সামথিং ফ্রম আউটসাইড। গ্লাস শেপের যে পারফোরেশনগুলো, এগুলো আমি ছোটোবেলাতে পুরান ঢাকায় এবং আমার নানা বাড়ির রাজশাহী, আমি ওখানে যখন যেতাম অনেক পুরানো বিল্ডিংয়ের মধ্যে ওই শেপের পারফোরেশনই দেখেছি। তা আমি এখানে ওই জিনিসটাকেই নিয়ে সেখানে ইনসার্ট করেছি। আমি যখনই ওই জিনিসটা দেখি তখন আমার কাছে ওই ছোটোবেলার মেমোরিগুলো আমার মধ্যে খেলা করে, হিট করে আর কি আমাকে। এক্সটেরিয়র ফ্যাসাদ এবং ফাংশনাল যে ফ্যাসাদ আমার ইন্টেরিয়রে, এর মাঝখানে একটা ইনসুলেশন ইউজ করেছি যেখানে প্লান্টেশন আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই বাড়িটা আসলে প্রচলিত বাড়ির মতো আউটলুকে নাই, সেই জন্য অনেকের মধ্যে এটা একটা আগ্রহ তৈরি করেছে। এটা কিন্তু বেসিক্যালি এটা আউটলুক যাই হোক, এটার ভিতরে কিন্তু যে ফাংশনসগুলো আছে সেগুলো প্রচলিত বাড়ির মতোই, এবং আমাদের যে কালচারাল যেরকম হওয়া উচিত বা সোশিও ইকোনমিক্যালি সেরকমই আছে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে। নিবেদন করছে স্বজন সিপিবিসি। স্থাপত্য ও নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলাপ করে থাকি এবং স্থপতিদের হাত ধরে তৈরি হওয়া বিভিন্ন স্থাপত্য প্রকল্প এখানে আমরা তুলে ধরি। তবে আজকের আয়োজনে আমরা একজন স্থপতির নিজের বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব, এবং একই সঙ্গে আমরা যেখানে বসে আছি সেটি তারই কাজের জায়গা। আমাদের আজকের অতিথি স্থপতি জিয়াউল শরীফ, যিনি ভূমাত্রা কনসালটেন্টস নামের একটি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠানের কর্ণধার। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি যে বাড়িটায় থাকছেন, একই সঙ্গে এর নিচতলায় আপনার অফিস, দোতলায় একটা বাসা, তো বেশ কিছু কমপ্লেক্স ফাংশন আপনি এখানে অ্যাকোমোডেট করেছেন। মূলত এই বাড়ির প্রসঙ্গেই কথা বলতে চাই। বেসিক্যালি ঢাকা শহরে আপনারা জানেন যে ট্রাফিক জ্যাম, তো আমাদের সাধারণত সবারই যে কর্মস্থল এবং বসবাসের স্থল দুটো আলাদা। আমি চিন্তা করলাম যে বাসা আর যদি অফিস একই জায়গায় করা যায় তাহলে হয়তো এই কর্মঘণ্টা আমি সেভ করতে পারি। আর আর্কিটেক্টদের তো আসলে যত মানে অনেক সময় দিতে হয় আসলে কাজের পিছনে, তো সেই সময়টা যদি ট্রাফিক জ্যাম বা রাস্তা খেয়ে নেয় তাহলে তো আসলে কাজের কোয়ালিটি মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমি চিন্তা করলাম যে এটা করা যায় কি না। তো একটা সামর্থ্য হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে একসাথেই করি। যদি এটা আমার খুব টাইনি এবং ছোট একটা স্পেস, আমার ওয়ার্কিং স্টুডিও, বাট আমার আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমার জন্য খুব সুবিধা হয়েছে যে আমাকে বাইরে যেতে হয় না। এটা আমার অনেক কর্মঘণ্টা সেভ করে আর কি, সেই জন্য একসাথে করা। এখন যদি এটার একটু টেকনিক্যাল কনফিগারেশনগুলো শেয়ার করতেন। প্রথমে আসলে যখন আমি এখানে ওই সিদ্ধান্তটা নিলাম যে আমি আমার এই জায়গাটাতেই আমি বাসা এবং স্টুডিও করব, ডিজাইন স্টুডিও করব, এখন আমি চিন্তা করলাম যে আমার তো ল্যান্ড খুব ছোট, এটা একটা 3 কাঠা ল্যান্ডের জায়গা। সো আমার ডিজাইন কনসেপ্টে আমি যেটা ভাবছিলাম যে একটা দূরে নিরিবিলি জায়গার মধ্যে বসবাস করব, সেখান থেকে ডিজাইন করব শান্তশিষ্ট পরিবেশে, সেইটা আমাকে ইনস্টিটিউট করার জন্য আমি ডিজাইনটা শুরু থেকেই কনসেপ্টটাই ওভাবে চিন্তা করলাম যাতে আমার এইটা কোয়াইট অ্যান্ড কাম এনভায়রনমেন্ট থাকে এবং ন্যাচারালি খুব রেসপন্সিভ একটা বিল্ডিং হয়। এখানে আলো বাতাস যেগুলো ন্যাচারালি ভেন্টিলেটেড হবে, এই সব নিয়েই চিন্তা করতে করতে আমার ডিজাইনটা শুরু করা। আমার বিল্ডিংটার এক্সটেরিয়রে কিন্তু আমি একটা এনভেলপ তৈরি করেছি, যেটা স্ক্রিনিং করেছি, এবং ভিতরে আমার হচ্ছে মেইন ফাংশনাল স্পেসটা, এবং এখানে এই ফাংশনাল স্পেসের আবার একটা ফ্যাসাদ আছে। এই এক্সটেরিয়র ফ্যাসাদ এবং এই এনভেলপ, এই দুইটার মাঝখানে একটা ইনসুলেশন লেয়ার আছে, সেইটা আমি প্ল্যান্টেশন করেছি। এবং এই প্ল্যান্টেশনের করার কারণে যেটা হচ্ছে যে আমি একটা গ্রিন একটা এনভায়রনমেন্ট ভিজুয়ালি পাচ্ছি অ্যারাউন্ডে, এবং এগুলো বেসিক্যালি সাউন্ড, আশেপাশের সাউন্ডটাও কিন্তু ওই প্ল্যান্টেশনগুলো অ্যাবজর্ব করছে, এবং হিটটাও অ্যাবজর্ব করছে। সো আমার বিল্ডিংটা নয়েজ ফ্রি এবং হাই টেম্পারেচার ফ্রি, এটা সবসময় ভিতরে খুব কুল থাকে। আমার এইখানে একটা মিডিলে একটা ভয়েড আছে, যেটা অ্যাকচুয়ালি এই যে আমাদের মাইক্রোক্লাইমেটিক টুলস হিসাবে কাজ করে। এখানে ইভাপোরেটিভ কুলিং আছে, যেটা আবার গ্রাউন্ড লেভেল এটার ওয়াটার বডি। সো সাউথের ফেসিং বিল্ডিং, এটা একটা ঠান্ডা বাতাস আসতেছে, এবং যখন হিট হয়ে যাচ্ছে তখন ঠান্ডা বাতাসটা উপরে গরম হয়ে উপরে চলে যাচ্ছে, তখন আবার এটা আশেপাশ থেকে ঠান্ডা বাতাসটা টানছে, মানে এটা কন্টিনিউয়াসলি ন্যাচারাল ভেন্টিলেশনের মধ্যে থাকতেছে। সো আমাদের কিছু কিছু জায়গায় গ্লাস ইউজ করতে হয়েছে,
বিকজ অফ ন্যাচারাল লাইট, হ্যাঁ, মানে আমরা তো ঢাকা শহরে জানলাতে স্লাইডিং গ্লাস ইউজ করি এবং সেখানে আবার কি করি পর্দা দিয়ে বন্ধ করে দিই, কারণ এত কাছে বাড়ি থাকে। আসলে আমাদের ড্রয়িং রুম বেডরুম দেখা যায় যে আমি এত বড় জানলা করছি গ্লাস দিয়ে, কিন্তু পাশের বাড়িতে কি হচ্ছে জানলা পর্দা খুললেই আরেকজনের বেডরুম বা রান্নাঘর দেখা যাচ্ছে। তো আলটিমেটলি পর্দা টানার পরে ওই যে জানলার যে একটা ব্যাপার যে আমি একটু ভিউ দেখবো, একটু আলো আসবে, একটু বাতাস আসবে, সেগুলো কিন্তু মিনিংলেস হয়ে যাচ্ছে। তো সেইটাকে আরও মিনিংফুল করার জন্যই কিন্তু আমার ওই ইনভেলপটা, এক্সটেরিয়র যে স্ক্রিনিং অ্যান্ড ইনভেলপটা। আর একটা পাশাপাশি যেটা হচ্ছে যে এই গ্লাসটা আমার যেটা ইনভেলপ দিয়ে বা পারফোরেটেড ফ্যাসাদ দিয়ে কাভার করছি, এই গ্লাসটা যদি এক্সটেরিয়র ফ্যাসাদে থাকতো তাহলে কি হতো, আমার একটা সাউথ ফেস এবং ওয়েস্টেও খোলা, সো সানলাইটটা ডাইরেক্ট এই মানে গ্লাসে এসে পড়তো। হ্যাঁ, তখন গ্লাস কী করে জেনারেলি এই সানলাইটটা হিট অ্যাবজর্ব করবে, হিট জেনারেট করে ঘরের ভিতরে এটা পাঠায় দেয়। তো তখন ঘরগুলো খুব গরম হয়ে থাকে। আমার এটা এই এনভেলপ থাকার কারণে ডিরেক্ট সানলাইটটা গ্লাস কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, ওই যে আমার যে এনভেলপটা বা স্ক্রিনিংটা সেটা এটা প্রোটেক্ট করছে সানলাইট। এটা ওয়ান কাইন্ড অফ সানব্রেকার আমরা বলতে পারি। তো যার কারণে এটা বিভিন্নভাবেই টেকনিক্যালি এটা ইনসাইডে কুল থাকে এবং এখানে যারা বসবাস করে দে আর ভেরি টেম্পারেচারে এখানে বসবাস করছে আর কি। স্যার, আপনি ডিটেইলিংগুলো খুব যত্নের সাথে করেছেন, এই জন্য আপনি আসলে খুব সাবলীলভাবে বলতেও পারছেন বিষয়গুলো। তবে বাইরে থেকে যদি আমি মানে খালি চোখে একটু বিবেচনা করি যে খুবই সিম্পল স্কোয়ারিশ শেপের একটা বিল্ডিং এবং ইনক্লুসিভ, ভেতরে কি কি হচ্ছে বাইরে থেকে কিন্তু আমি টের পাচ্ছি না, কারণ অনেকগুলো ফাংশন এখানে অ্যাকোমোডেট করেছেন। আবার আপনার অফিস স্পেস, উপরে রেন্টেবল ইউনিট, নিজের থাকার জায়গা, এবং এর ভেতরে ইন্টেরিয়র এক্সপিরিয়েন্সও কিন্তু ডিফারেন্ট। তো এই যে এক একটা জোন ওয়াইজ আপনি জায়গাগুলোকে ডিফারেন্টলি অ্যারেঞ্জ করেছেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। আমার একটা স্বপ্ন ছিল সামনে একটা স্পেস আমি ছেড়ে দিব, যেটা কিনা আমি হয়তো অ্যাটলিস্ট বাচ্চারা সাইকেল চালালো অথবা একটু খেলাধুলা করলো, একটু দৌড়াদৌড়ি করলো, যেমন আমাদের বাচ্চাগুলো এখানে হাঁটাহাঁটি করে বিকেলবেলায়, হ্যাঁ, তারপরে সকালবেলাতেও হাঁটাহাঁটি করে সময় ছুটির দিনে। ফাংশনাল বিষয়ে এটা খুব কমপ্লেক্স ফাংশনালিটি এই জন্যই যে এখানে আবার স্থলও আছে আবার কর্মস্থলও আছে, সাথে সাথে আবার একটু আমি এটা একটু রিফ্রেশমেন্ট এরিয়াও রেখেছি এবং সাথে সাথে ক্লাইমেটিক একটা ডিভাইস যেটা হচ্ছে যে ইভাপোরেটিভ কুলিংয়ের জন্য যেটা আমাদের ভয়েড অংশটা কাজ করছে। তো ফাংশনালি এই জটিলতাগুলো মেকআপ করতে গিয়ে কিছু জায়গায় আমাকে একটু স্যাক্রিফাইস করতে হয়েছে। যেমন এক নম্বর হচ্ছে যে আমাদের সিঁড়িঘরটা আমাকে যতখানি ছোট করা যায়, যতটুকু পারা যায় ততটুকু আমি ওখানে কোনোভাবেই কোথাও অ্যাকচুয়ালি এখানে আমার যত ধারণা কোনো স্কোয়ার ইঞ্চিও লেফট ওভার স্পেস রাখার কোনো মানে শৌখিনতা আসলে এখানে দেখাতে পারিনি। বাকি তো অন্যান্য বাসায় আপনার যেসব ফাংশন থাকে সবই তাই আছে। যেমন আমার বসবাসের যে ফ্লোরটা সেটাতে ড্রয়িং, ডাইনিং, 3টা বেড, 3টা টয়লেট, হ্যাঁ, বারান্দা দুটো, এইগুলো আছে, যেটা অন্যান্য বাসায় আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমার আশেপাশের বাসার লোকজনও তারাও মাঝে মধ্যে আসে, এসে বলে যে আপনার বাসাটা আমরা একটু ভিতরটা দেখতে চাই। বেসিক যে ফাংশনস একটা বাসা বাড়ির আমাদের কালচার, ক্লাইমেট সব কিছুকে মেনটেন করে যেরকম হওয়া উচিত এবং ফাংশনস সেভাবেই আছে। একটা বারান্দা থাকে সামনের দিকে, দুই সাইডে 2টা বারান্দা থাকে, এগুলো 2.5 ফিট 3 ফিট। ওখানে কাপড় শুকানো ছাড়া আসলে তেমন কোনো কাজ হয় না। কিন্তু আমার বিল্ডিংয়ে আমি 2টা চিন্তা করেছি, এটাও একটা চিন্তা ছিল যে শুধু কাপড় শুকানোর জন্য আমি বারান্দা দিব না, আমি যদি ওই রকম বারান্দা না দিতে পারি তাহলে আমার দরকার নেই এরকম বারান্দা দেওয়ার। তার চেয়ে বরং আমার লিভিং রুমটাই আসলে মাল্টিপারপাস স্পেস হিসেবে ইউজ করে, বিকজ আমার ওখানে যে বড় উইন্ডোটা আছে ওইটা আমি পুরো ফোল্ডিং করে খুলে ফেলি। সো লিভিং রুমটা যখন খুলে ফেলি ইটস বিকাম এ বিগ বারান্দা অ্যাকচুয়ালি। সো আমরা ওইখানে অনেক সময় ফ্যামিলি গ্যাদার করি, আড্ডা দিই, মনে হয় যে একটা বিকালবেলাতে যখন বারান্দা বসে চাটা খায় ওইরকমই আমাদের ওই স্পেসটাকে আমরা ওইভাবে ইউজ করতে পারি। এই যে ফাংশনসগুলো যেগুলো আমি বললাম এগুলো ঠিক রাখা, একটু খেলার জায়গা, একটু ক্লাইমেটিক ন্যাচারাল ভেন্টিলেশন যাতে হয়, এগুলো মেনটেন করে যা যা করা দরকার সেগুলো আর কি স্ট্রাকচারালি এবং আদার্স যেভাবে প্ল্যানিং করা যায় সেটা করেছি। কিন্তু এটা লুকটা বাইরে থেকে আমি স্কোয়ারিশি দিতে চেয়েছি আসলে, মডার্ন আর্কিটেকচারের প্রতি একটা অনার করে আর কি।
এবং তারপরেও আবার এখানে আর একটা বিষয় আছে এই বিল্ডিংয়ে, সেটা হলো যে এটা ইভেন এলিভেশনেও প্রচুর স্কোয়ার আছে। সো স্কোয়ার নিয়ে একটা এখানে একটা প্লে করা হয়েছে। ফ্যাসাদটা যখন ডিজাইন করি তখন দেখা গেছে যে ওইখানে ব্যাপারে একটা চড়ুই পাখিও এঁকেছিলাম ওই ফোকরের মধ্যে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার ওই ফোকরের মধ্যে এখন চড়ুই পাখির বাসা হয়েছে, একটা চড়ুই পাখির বাসা আছে। সো ইকোলজি নিয়েও আমার চিন্তাটা ছিল যে হ্যাঁ, যে পুরো বিল্ডিংটা খুব ন্যাচারালি রেসপন্সিভ এবং ইকোলজিক্যাল একটা বাসযোগ্যতা যেন এটার মধ্যে থাকে। পাখি আছে, গাছ আছে, মানুষ থাকছে, বাচ্চারা খেলছে, ন্যাচারাল আলো বাতাসের মধ্যে খেলছে, এইসব মেনটেন করেই আসলে ডিজাইনটা করা। যেহেতু অফিস স্পেস, তার উপরে আবার থাকার জায়গা এবং সেখানে রেন্টেবল ইউনিটও আছে, আপনার নিজের থাকার জন্য ব্যবস্থা আছে। তো এর প্লাম্বিং ডিটেল, যে ধরনের ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করেছেন, যেমন র এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে, এই টেকনিক্যালিটিগুলো নিয়ে যদি একটু উল্লেখ করতেন। আমি স্টুডেন্ট থাকা অবস্থাতেই বসুল হকের স্যারের সাথে 3 মাস কাজ করেছিলাম, সেই সুযোগ হয়েছিল। বুয়েট একটা বিশেষ কারণে অনেকদিন বন্ধ ছিল সেই সময়। তো বসুল হক স্যারের কাজ দেখলাম, উনি কিন্তু সিরামিক ব্রিক দিয়ে কাজ করেছেন। কিন্তু যখন আমি উত্তম দাস সাথে কাজ করলাম তখন উনি দেখলাম যে ফার্স্ট ক্লাস বাংলা ব্রিক নিয়ে কাজ করে, যেটা সিরামিক ব্রিক না, এটা রিয়েলি মাটি পোড়া ব্রিক আর কি। এবং সেইটা আমার কাছে মনে হলো যে এর যে মানে ম্যানুফ্যাকচারিং প্রসেস একটা মাটি পোড়া ইটের, সেটার মধ্যে অনেক বেশি ক্রাফটসম্যানশিপ ফিল করা যায়। আমাদের কিন্তু কালচারে এই হাতের জিনিস, হাতের ছোঁয়ার জিনিসটা আছে। হ্যাঁ, যেমন ধরেন আমরা কিন্তু মুড়ি মাখা খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, মুড়িটা কারণ কি মানে এবং র ম্যাটেরিয়াল দিয়ে একটা জিনিস সুন্দর করে হাতে মাখিয়ে ওটা আমাদের কাছে খুব টেস্টি লাগে। আমাদের কাছে আলু ভর্তা খেতে খুব ভালো লাগে, বা যে কোনো ভর্তা খেতে ভালো লাগে, কারণ ওটা হাতের একটা টাচ থাকে। হ্যাঁ, তো ওখানে কিন্তু ক্রাফটসম্যানশিপ আছে। বাট ক্রাফটসম্যানশিপটা মেনটেন করার জন্য আমার কাছে মনে হলো যে বাংলা ব্রিক, যেটা ফার্স্ট ক্লাস বাংলা ব্রিক, সেটা আমার কাছে অনেক বেশি আর্টিস্টিক এবং নিজেদের মনে হয়েছে, নিজেদের ম্যাটেরিয়াল মনে হয়েছে আর কি। সো এই জন্য এটা আমরা করেছি। এখন টেকনিক্যাল বিষয়ে যেটা হয় যে এইটার যে ব্রিকগুলো যখন কনস্ট্রাকশন করা হয়, এর যে ওই যে পাত্তিগুলো আর কি, পয়েন্টিংগুলো, ওই পয়েন্টিংগুলো খুব ভালোভাবে যদি আপনি বন্ধ না করেন সিমেন্ট দিয়ে, হ্যাঁ, বড় মধ্যে যদি পোড়া থাকে, তাহলে কিন্তু এটা পানিটা ভিতরে ঢুকে যাওয়ার একটা বিষয় থাকে। এছাড়াও এইটার কনস্ট্রাকশনের কিছু টেকনিক আছে যাতে পানিটা কোনোভাবেই ভিতরে না যায়। যদিও আমরা ইন্টেরিয়রে তো এটা প্লাস্টার করে দিচ্ছি, ভিতরে কিছু জায়গায় আমরা র ফ্যাসাদ রেখেছি, যেমন ইন্টেরিয়র এইখানে আমরা তো পুরাই র ব্রিকই রেখেছি, কিন্তু বাসাতে কিছু কিছু জায়গায়, সামান্য কিছু জায়গায় র ফ্যাসাদ আছে, কিন্তু বাকিটা প্লাস্টার করে পেন্ট করা দেওয়া হয়েছে। এর মধ্যে খুব পলিশ ভাব যাতে না থাকে বিল্ডিংটার মধ্যে, রাফ এবং ন্যাচারাল এবং হাতের ছোঁয়া আছে, ক্রাফটসম্যানশিপ আছে, এটা যেন এটার এক্সপ্রেশনে থাকে, ফর্মাল এক্সপ্রেশন। আচ্ছা, এখানে যেমন স্যার একটা ইন্টারেস্টিং ডিটেল দেখতে পাচ্ছি, যেমন যে কোনো র স্ট্রাকচারে যেটা হয়, সাধারণত আমরা কি করি, একটা দেয়াল ইটের গাঁথনি তৈরি হবে, সেখানে গ্রুপ কেটে আমি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের ওয়ারিং করব, তারপর প্লাস্টার ফিনিশ হবে বা টাইলস হবে, নানা কিছু। তো এখানে যেহেতু পুরোটাই র, তো এই যে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যে সলিউশন, সেটা কিভাবে করলেন? যখন প্ল্যান করা হয়েছে তখনই ইলেকট্রিক্যাল ডিজাইনটাও হয়েছে, আর্কিটেকচারাল ডিজাইনটাও হয়েছে, তারপর এটা কোঅর্ডিনেশন করতে হয়েছে। যখন এটা সুপার ইম্পোজ একটা ড্রয়িং হয়েছে এবং ওই ড্রয়িংটা যখন এক্সিকিউশনে গেছে, তখন ওই প্রপার কোঅর্ডিনেশনটা করে যখন এটা এক্সিকিউট করা হয়েছে, তখন এই ওয়ালগুলো করার আগেই ওখান থেকে ইলেকট্রিক্যাল পয়েন্ট টেনে নেওয়া হয়েছে। এইটা ওই কাজের কোঅর্ডিনেশনটা যদি আপনি প্রপারলি করেন, সুপারভাইজটা যেন যদি ঠিক মতো করেন, ইটস নট ভেরি ডিফিকাল্ট থিং। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আর্কিটেক্টরা আসলে মানে যে কোনো ম্যাটেরিয়ালের র এক্সপ্রেশন কেন পছন্দ করেন। কারণ আমরা দেখছি যে কোনো বিল্ডিংয়ে যখন আর্কিটেক্টদের ছোঁয়া আছে, সেখানে ফেয়ারফেস ক্ল্যাডিং কিংবা যে কোনো টাইলস বা আলাদা করে ইম্পোজ ম্যাটেরিয়ালের পরিবর্তে স্ট্রাকচারটাকে ফেয়ারফেস রাখা হচ্ছে অথবা র ব্রিক ইউজ করা হচ্ছে। তো এই যে ম্যাটেরিয়ালের ন্যাচারাল এক্সপ্রেশন ফুটিয়ে তোলার যে একটা প্রবণতা কিংবা ভালো লাগা, সেই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করতেন। প্রথম যেটা আমরা দেখছি যে ঢাকা শহরে এখন যে হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে, এটা বড় বড় ডেভেলপাররাও করছে, তারা ফেয়ারফেস কংক্রিটে করছে। এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই অঞ্চল তো ভূমিকম্প প্রবণ। সো একটা ব্রিক বিল্ডিংয়ে ভূমিকম্পের যে পরিমাণ রিস্ক থাকে, ফেয়ারফেস কংক্রিট যেটা আমরা করি সেটাতে কিন্তু রিস্ক একটু কম। মানে
অল্প ঝাঁকুনিতে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু ব্রিক বিল্ডিংয়ে ওইটা একটু সম্ভাবনাটা বেশি থাকে। তো সেফটি সিকিউরিটির দিক থেকে এইটা ওই জন্য ওটা করে তারা। তারপর আবার হাই রাইজ বিল্ডিং, সো হাই রাইজ বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কারণেও যদি ফেয়ার ফেস কংক্রিটে করা হয় সেটা বেটার। একটা জিনিস কিন্তু আমাদের শিখার আছে, সেটা হলো লুই একান কিন্তু শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে যে আমরা যখন টল বিল্ডিং করছি তখন উনি কিন্তু ফেয়ার ফেস বিল্ডিং করছেন, মানে আমাদের মেন অ্যাসেম্বলি বিল্ডিংটা 11 তলা বা 12 তলা, কিন্তু দেখেন পাশে যখন এমপি হোস্টেল করলেন, লো রাইজ বিল্ডিং করলেন যেটা 2-3 তলা, সেটা উনি ব্রিকে করলেন, কিন্তু উনিও কিন্তু ফেয়ার ফেস ব্রিকেই করেছেন। তো আমার এটা তো খুব বেশি টল বিল্ডিং না, এটা তো 4 তলা 5 তলা বিল্ডিং, সো আমি ওই রিস্কটা নিয়েছি, ওইটা করা যায়। এখন একটা জিনিস হলো যে অনেকে খুব ফিনিশ ম্যাটেরিয়াল খুঁজতেছে, আর্কিটেক্টরা র ম্যাটেরিয়ালটা পছন্দ করে, সেটা হলো যে ম্যাটেরিয়ালের পিউরিটিটা এক্সপ্রেস করার জন্য। এখন সব প্রজেক্টে এটা কিন্তু আর্কিটেক্ট করে তা কিন্তু না। যেমন ধরেন আমি একটা হোটেল করছি, 5 স্টার হোটেল, সেটাতে তো আমি এই ব্রিকের বিল্ডিং করছি না, আমি ওইটা কিন্তু ফেয়ার ফেস করেছি। তারপরে ভিতরে তো ফিনিশিং ম্যাটেরিয়াল ওদের যে ক্লায়েন্টে বা ওই আপনার যেটা কমপ্লাই করে আর কি স্টার রেটিংয়ে, সেরকম ম্যাটেরিয়াল আমাকে ইউজ করতেই হচ্ছে। হ্যাঁ, তারপরে আবার যখন এখন আপনি ধরেন একটা ফ্যাক্টরি করবেন, ফ্যাক্টরিতে তো যে এটা আপনি চাইলেও কিন্তু ব্রিকে করতে পারছেন না, ওইটার অনেক কিছু ব্যাপার আছে, লোড বিয়ারিংয়ের ব্যাপার আছে, বড় বড় হিউজ মেশিন বসবে, তারপরে মেশিনারিজ মুভ করবে, সো ওইটা কীরকম হবে সেটার আবার ওটা তো আপনি চাইলেও পারছেন না। এখন ধরেন আমি একটা ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি দেখলাম, ওরা কিন্তু ভিতরে সম্পূর্ণ এসিপি ক্ল্যাডিং করেছে। এসিপি ক্ল্যাডিং বা এরকম ম্যাটেরিয়ালের সুবিধা হলো যাতে কোনোভাবে জার্ম টার্ম হলে যাতে দ্রুত ক্লিন করে ফেলা যায়। হ্যাঁ, সো এইখানে বাসাবাড়িতে আমরা এটা করি, কারণ এটা আমরা তো বাসাবাড়ি আসলে মেনটেন করি। হ্যাঁ, অফিস বিল্ডিংয়ে দেখেন, অফিস বিল্ডিংয়ে কিন্তু ম্যাক্সিমামই গ্লাস ফ্যাসাদ থাকে এবং মেন স্ট্রাকচারটা ফেয়ার ফেস কংক্রিটেই হচ্ছে। হ্যাঁ, তো এগুলা আসলে ফাংশনস অ্যান্ড প্রজেক্টসের যে রিকোয়ারমেন্ট সেটার উপর আসলে ডিপেন্ড করে। আরেকটা কন্ডিশন হলো প্রজেক্টের নিজস্ব কিছু ডিমান্ড থাকে, সেটা বুঝে করা। কোনোটাই খারাপ বলবো না আমি, বাট যেটার জন্য যেটা দরকার, মানে অনেক বেশি সুপার ইম্পোজড কিছু না করে অ্যাপ্রোপ্রিয়েটনেস ধরে রাখার বিষয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি নিজের বাড়ি তৈরির গল্প বললেন এবং পাশাপাশি আপনার নিজের স্থাপত্য নিয়ে যে ভাবনা এবং দর্শনের জায়গা সেটি উল্লেখ করেছেন। এবার আমরা ছোট একটা বিরতি নেব, বিরতির পর আপনার কাছে দর্শকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন থাকবে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। নিবেদন করছে স্বজন সিপিভিসি। আমরা কথা বলছিলাম স্থপতি জিয়াউল শরীফের সঙ্গে। স্যার, আপনাকে আবারও স্বাগত। বলছিলাম যে দর্শকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন থাকবে, আমি কয়েকটা প্রশ্ন আসলে উল্লেখ করতে চাই, আপনি যদি এক এক করে উত্তর দেন। ফাহিম আহমেদ নামে আমাদের এক দর্শক লিখেছেন, বর্তমানে ফেয়ার ফেস কংক্রিট এবং এক্সপোজ ব্রিকের ব্যবহার খুব বেড়েছে, কিন্তু আমাদের দেশের আর্দ্র আবহাওয়া এবং বর্ষাকালের প্রচুর বৃষ্টিপাতের মধ্যে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো আসলে কতটুকু সাস্টেইন করে, উনি সেটা বোঝাতে চেয়েছেন। যেমন সিলেটের কথা যদি আমরা ধরি, সিলেটে দেখা যায় যে প্রায়ই বাসাবাড়িগুলো প্রচুর ড্যাম্পের শিকার হয় এবং বর্ষাকালে অনেকগুলো ছাদ থেকে টিপটিপ করে পানিও পড়ে, বিশেষ করে দেয়ালগুলো ঘেমে যায়। তো সেক্ষেত্রে এক্সপোজ ব্রিক যদি ব্যবহার করা হয়, সেটা আসলে কোন ধরনের ট্রিটমেন্টের মধ্য দিয়ে ব্যবহার করা দরকার? যেই বিল্ডিংগুলোর কথা বলছেন সেগুলো কি এক্সপোজ ব্রিকের নাকি যে নাকি না? প্রবলেম সাধারণ ব্রিকের ক্ষেত্রে হচ্ছে। সাধারণ ব্রিকের ক্ষেত্রে এটা বেশি হওয়ার কথা, বিকজ যখন আমরা সাধারণভাবে একটা দেওয়াল তোলার পরে প্লাস্টার করে পেইন্ট করে, এখানে যদি প্রপার কিউরিংটা না হয়, হ্যাঁ, প্রপার কিউরিং টাইমের একটা ব্যাপার আছে, সেই টাইমটা যদি না দেয় এবং এক্সটেরিয়র ওয়ালে যদি ড্যাম্প প্রুফ কোর্স সেগুলো যদি ব্যবহার না করে, হ্যাঁ, ডাইরেক্ট পেইন্টেন করে, তখন এইসব অতিবৃষ্টির কারণে এইসব হতে পারে। আর এক্সপোজ ব্রিকের ক্ষেত্রে সেইটা হওয়ার সম্ভাবনা কম, যদি আপনি ওই যে পয়েন্টিং যেগুলো বললাম যে ব্রিকের মাঝে যে গ্যাপ থাকে আর কি, ওই গাঁথুনির মাঝখানে ওই পয়েন্টিংগুলো যদি প্রপারলি সিল্ড করা হয়,
হ্যাঁ, এটা আপনার সিমেন্ট দিয়ে, তারপরে আরও কিছু কেমিক্যাল আছে সেগুলো দিয়েও। কারণ এক্সপোজ ব্রিকের ক্ষেত্রে যেটা মানে ওয়াটার লিকেজ হওয়ার চান্স থাকে সেটা হলো অ্যাকচুয়ালি ওই জায়গাটাই, ওই বন্ডিংয়ের ওই জায়গা। মানে আলাদা করে সে ময়েশ্চার আসলে অ্যাবজর্ব করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্রিক ইটসেলফ কিন্তু ওভাবে ময়েশ্চার অ্যাবজর্ব করে না। অ্যাবজর্ব করলেও সে আবার ছেড়ে দেয়। ধর বৃষ্টি হলো, যখন বৃষ্টি তখন কিছু গেইন করলো, কিন্তু আবার পরের দিন যখন রোদ উঠে বা বৃষ্টি কমে যায় তখন কিন্তু আবার ওটা ছেড়ে দেয়। হ্যাঁ, কারণ ব্রিকের জন্মটাই কিন্তু ওভাবে ওইটা করেই এটার জন্ম হয়েছে। যখন তাকে বানানো হয় এবং রোদে শুকানো হয় তখনই তার ওই ক্যাপাসিটিটা বেড়ে যায় আর কি, অ্যাবজর্ব করা এবং ছেড়ে দেওয়া। তো সো সেই সেন্সে এক্সপোজ ব্রিক ইজ বেটার। আমরা এই জন্য আর্কিটেক্টরা এক্সপোজ ব্রিক ইউজ করে। কিন্তু যেসব ওই যে বিল্ডিংগুলো যে ভিতরে ঢুকে গেছে বা ওই প্লাস্টার করার সময় দেখা গেছে পোরাস থেকে গেছে, প্লাস্টারটাও ওই প্লাস্টার করার সময় যখন বালিটা চালে আর কি, ওর মধ্যে যদি ময়লা টয়লা থেকে যায়, ঠিক মতো না চালায় বালিটা মধ্যে, যে তখন কিন্তু ওই প্লাস্টার করলে ওর মধ্যে ওই পোরাসগুলো থেকে যায়। হ্যাঁ, তখন ওখান দিয়েও পানি লিক করে কী হয়, ব্রিক পর্যন্ত চলে আসছে। দেখেন এই পানিটা তো এর ভিতরে ঢুকে গেল, তার মানে এর মধ্যে থেকে গেল পানিটা, ঠিক আছে। তা এখন যখন বৃষ্টি থেমে যাবে তখন এই পানিটা সে কোত্থেকে বের করবে? ভিতর দিকে ছেড়ে দেবে, এ তো বের করতে পারছে না। জি, তখন এটা মানে যেখান দিয়েই গ্যাপ পাবে সেই পানিটা কিন্তু সেদিক দিয়ে বের হয়ে যেতে চাইবে। কিন্তু এই লেয়ারটা যদি আমার না থাকতো, ধরেন আমার প্লাস্টার নাই, এটা এক্সপোজ ওয়াল, আমরা তো চেষ্টা করব এই পয়েন্টগুলোতে প্রপারলি সিল করে দিতে। সো এইটা যদি পানি ঢুকেও যায় তখন কিন্তু এই দিক দিয়ে বের করে দিতে পারছে। এই জন্য আপনি দেখবেন যে ভালো প্লাস্টার হয়নি বা খুব জেনারেল বিল্ডিংগুলায় কিন্তু ওয়াল ড্যাম্প হয়ে যায়, চলে যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেন্স বেড়ে যাচ্ছে, আপনাকে 2-3 বছর পর পরে ওগুলো আবার নতুন করে রং করতে হচ্ছে। কিন্তু আপনি যদি ফেয়ার ফেস বিল্ডিং করেন, সেটা ব্রিকের হোক বা কংক্রিটের হোক, সেখানে কিন্তু মেনটেনেন্স নাই। হয়তো প্রথমবার আপনার একটু খরচটা বাড়ছে, সেটা ঠিক আছে, হ্যাঁ সেটা বাড়ছে, কিন্তু এটা কিন্তু লাইফ টাইম হয়ে যাচ্ছে যদি আপনি এটাকে প্রপারলি ফার্স্ট টাইমেই কনস্ট্রাক্ট করতে পারেন আর কি। তো সেই জন্য আর্কিটেক্টরা আসলে ক্লায়েন্টের ভালোর জন্যই এটা এই অপশনে যেতে চায়। ওইটার চেয়ে ফিনান্সিয়ালি ক্লায়েন্ট কিন্তু যদি ফেয়ার ফেসে যায় তাহলে আমার মনে হয় যে ইকোনমিক্যালি ওইটা বেশি ভায়াবল, লং টার্মের জন্য। হ্যাঁ, লং টার্মের জন্য, কারণ এটা তো অত বছর বছর মেনটেনেন্স লাগছে না। কিন্তু ফেয়ার ফেস নিয়ে যে প্রশ্নটা ছিল যে বৃষ্টিতে কি শ্যাওলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, সেটা কখন হবে? ওই যে আমি দেখালাম যে পানিটা এখন ধরেন একটা ব্রিক আপনি এভাবে করতে গিয়ে এই ব্রিকটা একটু বের হয়ে গেছে, অথবা কংক্রিট ওয়াল শাটারিংটা আপনার একটু এরকম হয়ে গেছে, হ্যাঁ এরকম হয়ে গেছে, তখন কি হচ্ছে, যদি এইসব জায়গায় পানি আটকে থাকে অথবা এইসব জায়গায় পানি কি হচ্ছে যখন পড়ে এখানে আটকে থাকছে, এখানে হয়তো এটা যদি আমরা ব্লো আপ করি তাহলে এইটা এরকম হয়ে আছে, হয়তো বা সামহাউ এই পানিটা জমে আছে, এটা ভিজে আছে, পানিটা বের হতে পারছে না, অথবা ওই ওয়ালটা ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না। সো ভিজে যাওয়ার পরে ডাইরেক্ট সানলাইট যদি না পায় ততটা স্যাঁতস্যাঁতে থাকবে, ওই স্যাঁতস্যাঁতে ভিজে থাকলেই এখানে শ্যাওলা জন্মাবে। আর যদি এটা এমন হয় যে এটা সানলাইট পাচ্ছে এবং ওখানে পানি আটকাচ্ছে না, তাহলে কিন্তু সেটা শ্যাওলা হওয়ার চান্স কম। তার মানে পুরো বিষয়টা আসলে কনস্ট্রাকশন কোয়ালিটির। হ্যাঁ, পুরোটা কনস্ট্রাকশন কোয়ালিটির, এবং এইখানেই কনস্ট্রাকশন কোয়ালিটি ভালোভাবে মেনটেন করতে হলে আসলে আপনাকে প্রফেশনালসদের হেল্প লাগবে, প্রফেশনালসদের সুপারভিশন লাগবে। আজকাল একটা কথা বলাটা জরুরি, অনেকেই দেখি ফেসবুকে মানে তাদের ডিজাইনগুলো সেল করছে, হ্যাঁ, এবং এমনভাবে মার্কেটিং করছে, এবং অনেকে প্রলুব্ধ হয়ে এইসব জায়গায় অনেকে হয়তো ওনাদেরকে দিয়ে ডিজাইন করাচ্ছে। বাট আমার সন্দেহ তাদের টেকনিক্যালি নো হাউটা কতটুকু আছে, কতটুকু ডেপথ আছে। এইসব প্রফেশনালসদের পাল্লায় পড়ে কিন্তু অনেকে মানে ক্ষতির সম্মুখীনও হচ্ছে। সো দর্শকদের এটাও বলতে চাই যে আপনারা এই যে স্বপ্নের একটা বাড়ি বানাবেন একটা বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে, অবশ্যই যে প্রফেশনালসের কাছে যাবেন তার টেকনিক্যাল নলেজ এবং আপনার কনস্ট্রাকশন কোয়ালিটিটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি শুধু কম্পিউটারে মানে কিছু ছবি দেখেই প্রলুব্ধ হয়ে কিন্তু গেলে হবে না, ওটা কিন্তু রিয়েলিটিতে বানাতে হবে। এবং এমন খরচ করে একটা বাড়ি নিশ্চয়ই আপনি 10-20 বছরের জন্য বানাবেন না, মিনিমাম 50-60 বছরের জন্য যেন বিল্ডিংটা টিকে থাকে এবং সুন্দরভাবে টিকে থাকে এবং বসবাসের যোগ্যতা নিয়ে যেন বিল্ডিংটা টিকে থাকে, সেইভাবে আপনি চিন্তা করে একজন প্রফেশনালসের কাছে গিয়ে আপনার স্বপ্নটা সত্যি করার চেষ্টা করুন। এটা আপনাদের মানে সাধারণ দর্শকদের কাছে আমার অনুরোধ আর কি।
অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জমে থাকা বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের পরবর্তী আয়োজনে জানাতে চেষ্টা করব। এই ছিল নির্মাণ রসায়ন অনুষ্ঠানের আজকের পর্ব। নিবেদন করেছে স্বজন সিপিভিসি, দেশের প্রথম এনএসএফ সার্টিফাইড ব্র্যান্ড। আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকলে সেটি আমাদেরকে ইমেলের মাধ্যমে লিখে জানাতে পারেন এবং পরবর্তী আয়োজনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Presented by Shajan CPVC.